ষষ্ঠ শ্রেণীর ছাত্ররা, তোমাদের আজকে আমি সপ্তম অধ্যায় বল ও শক্তির প্রাথমিক ধারণা এই অধ্যায়টি আমি আজকে তোমাদের পড়াবো। দেখো, এই চ্যাপ্টারে তোমাদের কতগুলো প্রশ্ন আমি আজকে প্রথমে বলে নিই। দেখো, বল ও শক্তির প্রাথমিক ধারণায় এখানে তোমাদের প্রথম জানতে হবে গতিশীল বস্তু কাকে বলে। তোমরা বলবে যে পরিবেশের সময়ের সঙ্গে সঙ্গে যেসব বস্তুর পারিপার্শ্বিকের সাপেক্ষে অবস্থার পরিবর্তন হয় তাদের গতিশীল বস্তু বলা হয়। তোমরা জানো যে মোটর বাইক, চলন্ত বাস, পাখি আকাশে উড়ে যায় যখন, তোমরা দেখেছো এগুলো। এগুলো কি হয়, একটা সময়ের অন্তরে এক স্থান থেকে অন্য স্থানে যায়, তার একটা নির্দিষ্ট বেগ থাকে। তাই তোমরা বলবে পরিবেশে সময়ের সঙ্গে যেসব বস্তুর পারিপার্শ্বিকের সাপেক্ষে অবস্থার পরিবর্তন হয় তাদের গতিশীল বস্তু বলা হয়। ঠিক আছে, এরপর তোমাদের জানতে হবে স্থির বস্তু বলতে কি বোঝায়। এখানেও বলবে যে পরিবেশে থাকা কোনো বস্তু যদি তার পারিপার্শ্বিকের সাপেক্ষে সময়ের সঙ্গে অবস্থানের পরিবর্তন না করে তাহলে তাকে স্থির বস্তু বলা হয়। যেমন তোমরা দেখেছো পাহাড় পর্বত, নদ নদী, ঘর বাড়ি, রাস্তাঘাট, গাছপালা এগুলো সময়ের সাথে স্থান পরিবর্তন করে না। পাহাড়কে কোনোদিন কেউ চলতে দেখেছো? তো এগুলোকে আমরা বলি স্থির বস্তু। তাহলে স্থির বস্তু বলতে কাকে বলতে কি বোঝায় বললে কি বলবে না, পরিবেশে থাকা কোনো বস্তু যদি তার পারিপার্শ্বিকের সাপেক্ষে সময়ের সঙ্গে অবস্থানের পরিবর্তন না করে তাহলে তাকে আমরা স্থির বস্তু বলবো। এরপর আমরা জানবো স্থিতি ও গতি কাকে বলে। দেখো, স্থিতি ও গতি, প্রথমে স্থিতি বলি। স্থিতি বলতে বোঝায় সময়ের সঙ্গে যে বস্তুর অবস্থানের কোনো পরিবর্তন হয় না সেই বস্তুকে স্থির বা অচল বস্তু বলা হয়, এবং বস্তুটির এই বিশেষ অবস্থাটাকে স্থিতি বলা হয়। আর গতি কাকে বলে, সময়ের সঙ্গে যে বস্তুর অবস্থানের পরিবর্তন হয় সেই বস্তুকে গতিশীল বা সচল বস্তু বলে, এবং এই বস্তুটির এই বিশেষ অবস্থাকে গতি বলে। ওজন কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় এবং যন্ত্রটির বর্ণনা দাও। পরীক্ষায় এরকম প্রশ্ন আসতে পারে। তোমরা বলবে যে স্প্রিং তুলা নামক যন্ত্রের সাহায্যে ওজনের পরিমাপ করা হয়। এবার স্প্রিং তুলার যন্ত্রের বর্ণনা যদি বলতে বলে তোমরা বলবে স্প্রিং তুলার একটি স্প্রিংয়ের পাশে একটি ওজন নির্ণায়ক স্কেল থাকে। সূচকটি প্রাথমিকভাবে স্কেলের শূন্য দাগটাকে বোঝাচ্ছে। আর স্প্রিংয়ের নিচের দিকে খোলা প্রান্তে যুক্ত থাকে একটা আংটা, তাতে বস্তুগুলোকে ঝুলিয়ে দেওয়া হয় এবং স্প্রিংটা তখন কি হয়, প্রসারিত হয়। তখন স্কেলের ওপর সূচকের অবস্থান থেকে বস্তুর ওজন জানা যায়। তোমরা এগুলো দেখেছো বাড়িতে যখন খবরের কাগজ কিনতে আসে, তখন এরকম একটা ওজন পরিমাপের জন্য একটা স্প্রিং তুলা তোমরা দেখেছো বা কোনো দোকানে দেখেছো। ঠিক আছে, তাহলে ওজন পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে বললে তোমরা বলবে যে স্প্রিং তুলা নামক যন্ত্রের সাহায্যে ওজন পরিমাপ করা হয়। এরপর তোমাদের এরকম প্রশ্ন আসতে পারে স্থিতি ও গতির পার্থক্য। তোমরা দুটো পার্থক্য বলতে পারো। তোমরা স্থিতি এবং গতির ডেফিনেশন জেনেছো, তোমরা বলবে একদিকে স্থিতি আর একদিকে গতি লিখে মাঝখানে একটা দাগ কেটে দিয়ে স্থিতির ঘরে লিখবে। সংজ্ঞাটা লিখে দিতে পারো, সময়ের সঙ্গে বস্তুর অবস্থানের কোনো পরিবর্তন না ঘটলে বস্তুর ওই অবস্থাকে স্থিতি বলে। আর গতির ঘরে লিখবে সময়ের সঙ্গে বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটলে বস্তুর ওই অবস্থাকে গতি বলে। আর 2 নম্বর পয়েন্ট দিয়ে দেবে পাহাড় পর্বত বাড়িঘর গাছপালা এগুলোকে আমরা স্থির অবস্থায় বলতে পারি, স্থিতির উদাহরণ দিয়ে দিতে পারো। আর গতির উদাহরণের জায়গায় 2 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে চলমান যে কোনো যানবাহন, পাখি পতঙ্গ যেগুলো উড়ে বেড়ায় আকাশে, হ্যাঁ, সেগুলোকে বলবে যে গতির উদাহরণ। ঠিক আছে, এরপর আমরা জানবো বল কাকে বলে। দেখো, বল তার ডেফিনেশনে তোমরা এরকম বলবে যে বাইরে থেকে প্রযুক্ত যে কারণের ফলে স্থির বস্তু সচল হয়, অথবা সমবেগে গতিশীল বস্তু থেমে যায়, বা তার বেগ বাড়ে বা কমে, বা বেগের দিক পরিবর্তন হয়, অথবা ওই বস্তুর আকৃতির বা আয়তনের পরিবর্তন হয়, সেই কারণকে বল বলে। তাহলে কি বললাম, যে বাইরে থেকে প্রযুক্ত যে কারণের ফলে
স্থির বস্তু সচল হয়, অথবা সমবেগে গতিশীল বস্তু থেমে যায়, বা তার বেগ বাড়ে বা কমে, বা বেগের দিক পরিবর্তন হয়, অথবা ওই বস্তুর আকৃতির বা আয়তনের পরিবর্তন হয়, সেই কারণকে বল বলে। বোঝা গেল? যে একটা বস্তু স্থির ছিল, তাকে আমি বল প্রয়োগ করলাম, তার ফলে কি হবে? স্থির বস্তুটা সচল হবে, তারপর সেটা সমবেগে চলছে। তখন আমার মনে হলো যে ওই বস্তুটার বেগ আরেকটু বাড়ানো উচিত, আরেকটু বল প্রয়োগ করলাম, তাহলে তার গতির পরিবর্তন হলো। আবার মনে হলো যে দিক পরিবর্তন করব, তার জন্য আমাকে একটু বল প্রয়োগ করতে হয়। তোমরা যখন সাইকেল চালাও, দিক পরিবর্তন করো, তখন একটা বল প্রয়োগ করে তাকে হ্যান্ডেলটাকে ঘুরিয়ে দিলেই তার দিক পরিবর্তন হয়ে যাচ্ছে। এছাড়া কোনো বস্তুর উপর খুব জোরে বল প্রয়োগ করলে তার আকৃতির পরিবর্তন হয়, তোমরা দেখেছো। ঠিক আছে, এইভাবেই তোমরা বলের ডেফিনেশন বলবে। এরপর তোমরা বলতে পারো বলের প্রভাবে গতিশীল বস্তুর কি কি পরিবর্তন হতে পারে। তো বলের প্রভাবে কোনো বস্তুর আকৃতি বা আয়তনের কি কি পরিবর্তন হয়, সেটা তোমরা বলবে একটা স্প্রিংকে দুপাশ থেকে টেনে যদি তোমরা দেখো, তারপর যদি ছেড়ে দাও, কি দেখো? প্রথমে স্প্রিংটার দৈর্ঘ্য বেড়ে যায়, তারপর আবার প্রসারিত অবস্থায় থাকার ফলে টান টান দিলে, আবার ছেড়ে দিলে আবার সংকুচিত হয়ে যায়। তাহলে কি হয়? মানে তোমরা এটা বলতে পারো যে একটি স্প্রিংকে দুপাশ থেকে টান দিলে দেখা যাবে স্প্রিংটির দৈর্ঘ্য বেড়ে গেল, অর্থাৎ স্প্রিংটি প্রসারিত হলো। আবার স্প্রিংটিকে দুপাশ থেকে চাপ দিলে দেখা যাবে স্প্রিংটির দৈর্ঘ্য কমে গেল, অর্থাৎ সংকুচিত হলো। সুতরাং বল কোনো বস্তুর আকৃতি বা আয়তনের পরিবর্তন ঘটাতে পারে। ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা ৮ নম্বর প্রশ্নটা দেখো, স্পর্শহীন বলের উদাহরণ দাও। হ্যাঁ, স্পর্শহীন বল আছে। তা স্পর্শহীন বলের উদাহরণ তোমরা চুম্বক দেখেছো, চুম্বকের সাহায্যে তোমরা অনেক কিছু পরীক্ষা নিরীক্ষা করেছো। তো ১ নম্বরে বলবে চুম্বক দ্বারা লোহা, নিকেল বা কোবাল্টের জিনিসকে আকর্ষণ করা, এটা হচ্ছে একটা স্পর্শহীন বলের উদাহরণ। আর ২ নম্বরে বলতে পারো পৃথিবীর কর্তৃক কোনো বস্তুর উপর প্রযুক্ত অভিকর্ষ বল, মানে পৃথিবীর যে অভিকর্ষ বল আছে, ওপর দিকে তুমি কোনো কিছু ছুঁড়ে দিলে সেটা আবার মাটির দিকে নেমে আসে। তুমি একটা বই হাতে ধরে আছো তোমার হাইটে, ওপরে তুলে তুমি ছেড়ে দিলে, হঠাৎ করে ছেড়ে দিলে, দেখা যাবে সেটা মাটির দিকে পড়ে গেল সজোরে। তো এটা কেন হয় না? অভিকর্ষজ বলের জন্য। তো এটা একটা স্পর্শহীন বল বলতে পারো, চুম্বকটাকে বলতে পারো, আর পৃথিবীর অভিকর্ষজ টানটাকেও তুমি বলতে পারো একটা স্পর্শহীন বল। এরপর আমরা চৌম্বক পদার্থ কাকে বলে জানবো। দেখো, চুম্বক যে পদার্থের উপর বল প্রয়োগ করতে পারে সেই পদার্থগুলোকে চৌম্বক পদার্থ বলে। তাহলে চৌম্বক পদার্থ বলতে আমরা বুঝি যে চুম্বক দ্বারা যে যে পদার্থগুলো আকর্ষিত হয় সেগুলোই চৌম্বক পদার্থ। উদাহরণ হিসেবে বলতে পারো লোহা, নিকেল, কোবাল্ট ইত্যাদি। ঠিক আছে? এরপরে তাপ শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হয়, তার কয়েকটি উদাহরণ তোমাদের দিতে হবে। দেখো, অনেকগুলো শক্তি আছে, তাপ শক্তি আছে, হ্যাঁ, তড়িৎ শক্তি আছে, সেগুলো সব রূপান্তরিত হয়, সেগুলোর উদাহরণগুলো আমরা একটু জানবো। তাপ শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হওয়ার উদাহরণ। দেখো, কয়লা, পেট্রোল, ডিজেল প্রভৃতি জ্বালানি পুড়িয়ে যে তাপ পাওয়া যায় তার সাহায্যে জলকে বাষ্পে পরিণত করে ইঞ্জিন চালানো হয়। আগেকার দিনে যে স্টিম ইঞ্জিন ছিল, জলকে বাষ্প প্রয়োগ করে ট্রেন পর্যন্ত চলতো। তো তাপশক্তি এখানে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। আর একটা উদাহরণ দিই, তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লা পুড়িয়ে যে তাপশক্তি পাওয়া যায় সেখান থেকে আমরা কি পাই? তড়িৎ শক্তিতে পরিণত করে বিদ্যুৎ পাই। তো এক্ষেত্রে তাপশক্তি থেকে তড়িৎ শক্তিতে রূপান্তরের জন্য কাজে লাগানো হচ্ছে। তাই তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লা পুড়িয়ে যে তাপশক্তি পাওয়া যায় তা থেকে আমরা তড়িৎ শক্তিতে রূপান্তরিত করতে পারি। তাহলে তাপশক্তি থেকে এখানে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে, আর আগের উদাহরণটা তাপশক্তি থেকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। এরপর যান্ত্রিক শক্তি অন্য শক্তিতে রূপান্তর ঘটছে এরকম কয়েকটা উদাহরণ দাও। এরকম প্রশ্ন এলে লিখবে, দেখো, যান্ত্রিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। তোমার দুটো হাতের তালু দুটো শীতকালে ঘষলে দেখলে হাতের তালু গরম হয়ে গেল। তো এক্ষেত্রে কি হলো না, হাত দুটো যখন তুমি ঘষছো যান্ত্রিক শক্তি, আর হাতটা গরম হয়ে গেল তালুটা হাতের, সেটা তাপ শক্তিতে রূপান্তরিত হলো। তোমরা আর একটা উদাহরণ দিতে পারো,
যান্ত্রিক শক্তি থেকে শব্দ শক্তি, এটা কি করে হয় না, বিভিন্ন রকম বাদ্যযন্ত্রে যান্ত্রিক শক্তির শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। যান্ত্রিক শক্তি থেকে আবার আলোক শক্তি, তাপ শক্তিতেও রূপান্তরিত হয়। এবং ছুরি, কাঁচি প্রভৃতি যে শান দেওয়ার যে যন্ত্রটা আছে, শান দেওয়ার সময় অনেক সময় তোমরা দেখবে আগুনের ফুলকি বেরোচ্ছে। এই বস্তুগুলি কি হয়, উত্তপ্ত হচ্ছে, প্রথমে তাপ উৎপন্ন হচ্ছে, তারপর সেটা আলোক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। এরপর তোমরা যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি রূপান্তরের উদাহরণ দিতে পারো। তোমরা দেখো, জানো যে টারবাইন ঘোরার ফলে যে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। হ্যাঁ, জলবিদ্যুৎ যেখানে তৈরি করা হয়, ঝর্ণার জল বা বাঁধের জল যেখান থেকে বেরোচ্ছে সেখানে একটা টারবাইন রেখে দেওয়া হলো, জলের স্রোতের কারণে সেই টারবাইন ঘুরলো, তারপর জলবিদ্যুৎ তড়িৎ শক্তিতে রূপান্তরিত হলো। আর যান্ত্রিক শক্তি থেকে চুম্বক শক্তিও রূপান্তরিত হয়। একটা লোহার দণ্ডকে চুম্বক দ্বারা বারবার ঘষলে দণ্ডটি অনেক সময় তোমরা দেখতে পাও যে সেই দণ্ডটি, লোহার দণ্ডটি চুম্বকে পরিণত হলো। এখানে কি হলো, যান্ত্রিক শক্তি মানে তুমি ঘষছো লোহার দণ্ডটি চুম্বকের উপর বারবার, আর তার ফলে চুম্বক শক্তিতে রূপান্তরিত হলো। তো এরপর আমরা জেনে নেব তড়িৎ শক্তি অন্য শক্তিতে রূপান্তরের কয়েকটা ঘটনা। দেখো, তড়িৎ শক্তি থেকে তাপ শক্তিও উৎপন্ন হয়। তোমাদের বাড়িতে যদি হিটার থাকে বা তোমাদের বাড়িতে যদি ইস্ত্রি থাকে, তোমরা দেখবে যে ওর মধ্যে যখন কারেন্ট যায় তখন হিটারটা বা ইস্ত্রিটা খুব উত্তপ্ত হয়ে ওঠে। এটা হচ্ছে তড়িৎ শক্তি থেকে তাপ শক্তি পাওয়ার একটা উদাহরণ। তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি, এটা তোমরা দেখতে পাও তোমাদের বাড়িতে যখন পাখার সুইচটা দাও, বৈদ্যুতিক শক্তিটা পাখার মধ্যে গেল এবং পাখাটা ঘুরতে লাগলো। তো এটা তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হলো। তড়িৎ শক্তি থেকে আলোক শক্তি, তোমাদের বাড়িতে যে বাল্ব আছে বা টিউব লাইট আছে, তুমি সুইচ দিলে বৈদ্যুতিক শক্তি তার মধ্যে গেল এবং সেটি জ্বলে উঠলো। এটা তড়িৎ শক্তি থেকে আলোক শক্তিতে রূপান্তরিত হলো। এছাড়া তড়িৎ শক্তি থেকে রাসায়নিক শক্তিতেও রূপান্তর করা যায়। তোমরা তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহ পাঠাও, তখন দেখবে বিশ্লেষিত হয়ে নতুন পদার্থের উৎপন্ন হয়। তড়িৎ শক্তি থেকে শব্দ শক্তিও উৎপন্ন হয়। তোমাদের যে রেডিও আছে বা তোমাদের বাড়িতে যে বক্স রয়েছে, সাউন্ড বক্সগুলো, সেগুলোতে বা তোমাদের বাড়িতে যে কলিং বেল আছে, বৈদ্যুতিক ঘন্টা, এগুলোর মধ্যে তড়িৎ শক্তি পাঠানো হলে সেটা শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। আর তড়িৎ শক্তি থেকে চুম্বক শক্তি, এটাও হয় একটা লোহার দণ্ডকে অন্তরিত তামার তার দিয়ে যদি জড়িয়ে তার মধ্যে যদি তড়িৎ প্রবাহ পাঠানো হয়, দণ্ডটি তখন সেটা চুম্বকে পরিণত হয়। তাহলে এখানে অনেকগুলো উদাহরণ তোমাদের দিলাম তড়িৎ শক্তি থেকে অন্য শক্তিতে রূপান্তরের কয়েকটা ঘটনা আমি বললাম। এরপর আমরা দেখব পৃথিবীতে সব খাবারের শক্তির উৎস সূর্য। এইটা আমরা ব্যাখ্যা করব। দেখো, পৃথিবীতে সব আমরা যা খাই সব কিছুই কিন্তু ইনডাইরেক্টলি অথবা ডাইরেক্টলি আমরা সূর্য থেকেই শক্তিগুলো পাই। আমি ব্যাখ্যা করছি তোমাদের। সবুজ উদ্ভিদ মানে গাছপালা সূর্যের আলো ও অন্যান্য উপাদানের সাহায্যে কী করে না, নিজের দেহে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে, শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। সৌরশক্তি এই খাদ্যের মধ্যে রাসায়নিক শক্তি বা স্থিতিশক্তি রূপে জমা থাকে। তারপর কি হয় না, তৃণভোজী প্রাণীরা উদ্ভিদকে খাদ্যরূপে গ্রহণ করে, আবার মাংসাশী প্রাণীরা এইসব তৃণভোজী প্রাণীদের খেয়ে বেঁচে থাকে। এইভাবে খাদ্যের মধ্যে থাকা শক্তি উদ্ভিদ থেকে সমগ্র প্রাণীজগতের মধ্যে ছড়িয়ে পড়ে। তাই বলা যায় পৃথিবীর সব খাবারের শক্তির উৎস সূর্য। এরপর আমরা জানবো যান্ত্রিক শক্তি কাকে বলে এবং কত প্রকার এবং কী কী। দেখো, যান্ত্রিক শক্তি কোনো বস্তুর যান্ত্রিক কাজ করার সামর্থ্যকেই তার যান্ত্রিক শক্তি বলা হয়। মানে কোনো বস্তুর যান্ত্রিক কাজ করার সামর্থ্যকে তার যান্ত্রিক শক্তি বলা হয়। তো যান্ত্রিক শক্তি দুই প্রকার, গতিশক্তি ও স্থিতিশক্তি। এবার আমরা জানবো গতিশক্তি বলতে কি বোঝায় আর উদাহরণ কি। কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কার্য করার যে সামর্থ্য লাভ করে তাকে ওই বস্তুর গতিশক্তি বলে। কি বললাম না, কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কার্য করার যে সামর্থ্য লাভ করে তাকে ওই বস্তুর গতিশক্তি বলে। তুমি একটা ঢিল জানলার কাঁচে ঠেকিয়ে রাখলে, ঢিলটি জানলার কাঁচ ভেদ করতে পারলো না, কিন্তু ঢিলটা যখন তুমি ছুঁড়ে মারছো জানলার কাঁচে, তখন কাঁচ ভেদ করে ঢিলটা প্রবেশ করতে পারছে ঘরের মধ্যে। তো গতির জন্য ঢিলটি গতিশক্তি পায় এবং তার ফলেই সে কার্য করতে সক্ষম হয়। এটাই হলো উদাহরণ। এরপর আমরা জানবো
স্থিতিশক্তি বলতে কী বোঝায় এবং এর উদাহরণ কী? দেখো, কোনো বস্তু তার স্বাভাবিক অবস্থান বা আকৃতির পরিবর্তনের জন্য কার্য করার যে সামর্থ্য লাভ করে তাকে ওই বস্তু স্থিতিশক্তি বলে। উদাহরণ হিসাবে বলতে পারো, উঁচু স্থানে বাঁধ দিয়ে নদীর জল ধরে রাখা হয়, ওই জলে স্থিতিশক্তি সঞ্চিত থাকে। জল নিচে নামার সময় এই স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়। বোঝা গেল? এরপর আমরা জানবো স্থিতিশক্তি ও গতিশক্তির মধ্যে পার্থক্য। দেখো, দুটো পার্থক্য তোমরা বলতে পারো। 1 নম্বর পয়েন্টে স্থিতিশক্তি আর গতিশক্তি দুদিকে লিখে স্থিতিশক্তির দিকে 1 নম্বর পয়েন্টে তোমরা লিখবে বস্তুর আকৃতি বা অবস্থানের পরিবর্তনের জন্য ওর মধ্যে স্থিতিশক্তি জন্মায়। গতিশক্তির জায়গায় লিখবে বস্তুর গতির জন্য ওর মধ্যে গতিশক্তি জন্মায়। আবার স্থিতিশক্তির ঘরে 2 নম্বর পয়েন্টে তোমরা লিখবে অবস্থান বা আকৃতি বস্তুর স্বাভাবিক অবস্থান বা আকৃতির তুলনায় যত বেশি পরিবর্তিত হবে ওর মধ্যে স্থিতিশক্তি তত বেশি পরিমাণে সঞ্চিত হবে। আর গতিশক্তির ঘরে 2 নম্বরে লিখবে বস্তুর গতিবেগ যত বেশি হয় ওর মধ্যে তত বেশি গতিশক্তি সঞ্চিত হয়। এই দুটো পার্থক্য তোমরা লিখবে। এরপর আমরা শক্তির নিত্যতা সূত্রটি জানব। দেখো, শক্তির নিত্যতা সূত্র বলতে আমরা বুঝি শক্তিকে কখনো সৃষ্টি বা ধ্বংস করা যায় না, শুধুমাত্র এক প্রকার শক্তি অন্য প্রকার শক্তিতে রূপান্তরিত হতে পারে। একেই শক্তির নিত্যতা সূত্র বলে। এরপর আমরা দৈনন্দিন জীবনে সৌরশক্তির প্রত্যক্ষ ব্যবহার এগুলো আমরা জানব। দেখো, দৈনন্দিন জীবনে সৌরশক্তির প্রত্যক্ষ ব্যবহার তো আছেই। তোমরা স্কুলের মধ্যে দেখতে পাবে যে স্কুলের ছাদে সোলার প্যানেল বসানো রয়েছে। সৌর কোষের সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করে ইলেকট্রিক বাল্ব টিউবলাইট জ্বালানো হয়। হ্যাঁ, আগে ছিল না, এখন আমাদের বিদ্যালয়ের ছাদের উপর এই সোলার প্যানেলগুলো বসানো আছে। এখান থেকে যে বিদ্যুৎটা আমরা পাচ্ছি সেটা আমাদের সাশ্রয় হয়। সৌর শক্তিকে কাজে লাগিয়ে আমরা স্কুলের লাইট ফ্যান সব জ্বালাতে পারি। তো 2 নম্বরে বলতে পারো যে সৌর চুল্লিতে সৌরশক্তির সাহায্যে রান্না করা হয়। একরকম সৌর চুল্লি পাওয়া যায়, সেখানে সৌরশক্তির সাহায্যে রান্না করা যায়। তবে মেঘ থাকলে, আকাশ যদি মেঘ করে তাহলে একটু প্রবলেম হয়, কিন্তু অন্য সময় ঠিকই আছে। যেখানে ধরো প্রত্যন্ত জায়গায় ইলেকট্রিক গিয়ে পৌঁছায়নি সেখানে এই সৌরশক্তিই একমাত্র ভরসা। 3 নম্বরে বলতে পারো ভেজা জামাকাপড় যখন আমরা রোদে শুকোতে দিই তখন কী হয়, সূর্যের আলো তার উপর পড়ে এবং তাড়াতাড়ি শুকিয়ে যায়। এবার ঘরের মধ্যে সেগুলো রেখে দিলে শুকোতে চায় না। তো এই দৈনন্দিন জীবনে সৌরশক্তির আমাদের প্রত্যক্ষ অনেক ব্যবহারই আছে। তোমরা আরও ব্যবহার জানলে লিখবে। এরপর কয়লাকে জীবাশ্ম জ্বালানি কেন বলা হয়? কয়লাকে জীবাশ্ম জ্বালানি তো বলাই হয়, তার কারণ হচ্ছে বহু কোটি বছর ধরে গাছপালার অবশেষ মাটির নিচে চাপা পড়ে ধীরে ধীরে গরমে আর চাপে কয়লায় পরিণত হয়। তাহলে সেই কয়লাটা তৈরি হচ্ছে তো গাছ থেকে, তাই একে জীবাশ্ম জ্বালানি বলা হচ্ছে। হ্যাঁ, বহু কোটি বছর ধরে গাছপালার অবশেষ মাটির নিচে চাপা পড়ে ধীরে ধীরে গরমে আর চাপে কয়লায় পরিণত হয়, তাই একে জীবাশ্ম জ্বালানি বলে, এটা বলবে। চলো, এরপরে আমরা দেখব খাদ্য শৃঙ্খল কি। দেখো, একটা খাদ্য শৃঙ্খলের ফুড চেনের আমি ছবি দিয়েছি, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে সবুজ ঘাসের ওপর সূর্যের কিরণ পড়ছে এবং সেখান থেকে সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করছে। হ্যাঁ, এটাকে লেখা আছে প্রোডিউসার্স মানে উৎপাদক, আর তারপরে দেওয়া আছে গ্রাস হপার ঘাস ফড়িং, সেটা হচ্ছে প্রথম শ্রেণীর খাদক। তোমরা এর আগের ক্লাসে এগুলো ডিটেলস জেনেছো, প্রথম শ্রেণীর খাদক, দ্বিতীয় শ্রেণীর খাদক, সর্বোচ্চ খাদক, প্রগৌণ খাদক। এগুলো আমি আর এই ক্লাসে বলছি না, তোমরা এগুলো জানো। তোমাদের শুধু ফুড চেনটা আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো, উৎপাদকের তৈরি খাদ্য মানে ঘাসের ওপর যে সূর্যের কিরণে যে খাদ্যটা তৈরি হয়েছিল সেটা ঘাস ফড়িং খাচ্ছে। তারপরে গ্রাস হপারকে খাচ্ছে কে, ফ্রগ, ব্যাং, তাহলে সেটা হয়ে গেল দ্বিতীয় শ্রেণীর খাদ্য। ফ্রগকে স্নেক খাচ্ছে আর স্নেককে খাচ্ছে ঈগল। তারপরে কিছু ডিকম্পোজার আছে, মাটিতে মিশিয়ে দিচ্ছে তাদের মারা যাওয়ার পর, আবার সেটা প্রডিউসারের মধ্যে চলে যাচ্ছে। এইভাবে একটা চেন, তা এটাকে আমরা ফুড চেন বলি। তার মানে শক্তিটা মানে খাদ্য শৃঙ্খলে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী এরকম পরপর 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 দেখা যাচ্ছে সূর্যের থেকে প্রাপ্ত শক্তি, হ্যাঁ, খাদ্য শৃঙ্খলের মধ্যে ঢুকে পড়ছে। তো খাদ্য শৃঙ্খলের ডিফিনিশন কি না, উৎপাদক থেকে শুরু করে খাদ্য খাদক সম্পর্কযুক্ত বিভিন্ন জীবের মধ্যে
দিয়ে খাদ্য শক্তির একমুখী পর্যায়ক্রমিক প্রবাহ পদ্ধতিকে খাদ্য শৃঙ্খল বলে। তাহলে উৎপাদক থেকে শুরু করে খাদ্য খাদক সম্পর্কযুক্ত বিভিন্ন জীবের মধ্য দিয়ে খাদ্য শক্তির একমুখী পর্যায়ক্রমিক প্রবাহের পদ্ধতিকেই খাদ্য শৃঙ্খল বলে। এই ডেফিনেশনটা তোমরা লিখবে, এই ছবিটা একটু আঁকার চেষ্টা করবে, ঠিক আছে? যদি খাদ্য শৃঙ্খল কি এরকম প্রশ্ন 3 নম্বরের আসে, তাহলে অবশ্যই 2 নম্বর থাকবে ছবির জন্য আর 1 নম্বর থাকবে ডেফিনেশনের জন্য, তোমরা এটা লিখবে। এরপর আমরা 22 নম্বর প্রশ্ন যাব, যে খাদ্য জাল কাকে বলে। দেখো একটা ছবি দেখাই, এখানে একটা খাদ্য জালের ছবি তোমাদের দিয়েছি। এখানে দেখো সবুজ উদ্ভিদ, তাকে সরাসরি খাচ্ছে হরিণ। তাহলে ওখানে হলো হরিণ পর্যন্ত, হরিণ হচ্ছে প্রথম শ্রেণীর খাদক, তাকে খাচ্ছে বাঘ, তাহলে বাঘ সর্বোচ্চ খাদক হয়ে গেল। আবার সেই সবুজ উদ্ভিদটাকে দেখো শামুক আছে, পোকামাকড় আছে, খরগোশ আছে, এরা সবাই কিন্তু প্রথম শ্রেণীর খাদক। আবার খরগোশ, তার থেকে মানুষ পর্যন্ত গেছে, এবার মানুষ খরগোশকে খাচ্ছে, মানুষকে খাচ্ছে বাঘ, এখানে একটা ফুড চেইন শেষ হলো। আবার দেখো পোকামাকড় খাচ্ছে ব্যাঙ, ব্যাঙকে খাচ্ছে সাপ, সাপকে খাচ্ছে ময়ূর, এখানে একটা ফুড চেইন হলো। আবার দেখো শামুক গাছের উপর, সবুজ উদ্ভিদের উপর নির্ভর করছে, তাকে খাচ্ছে সাপ, সাপকে খাচ্ছে ময়ূর। আবার দেখো আর একটা ফুড চেইন, সবুজ উদ্ভিদ শামুক, শামুকের পর না, সবুজ উদ্ভিদের পর পোকামাকড়, পোকামাকড়ের পর ব্যাঙ, ব্যাঙের পর সরীসৃপ জাতীয় প্রাণী, এখানে আর একটা ফুড চেইন দেখানো হয়েছে। তা একটা পরিবেশে, একটা কোনো ভৌগোলিক অঞ্চলে এরকম বহু জটিল খাদ্য শৃঙ্খল থাকে, এইগুলোকে সবগুলোকে একসাথে খাদ্য জাল সৃষ্টি করে, এগুলোকেই খাদ্য জাল বলে। তার ডেফিনেশনটা আমরা একটু জেনে নেব। পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত এমন খাদ্য খাদ্য শৃঙ্খলগুলি মিলে জালের মতো যে ছবি তৈরি করে তাকে খাদ্য জাল বলে। তাহলে খাদ্য জাল বলতে কি বোঝায় না, পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত এমন খাদ্য শৃঙ্খলগুলি মিলে জালের মতো যে ছবি তৈরি করে তাকে খাদ্য জাল বলে। বোঝা গেল? এরপর আমরা যেটা জানবো, খাদ্য পিরামিড কি। খাদ্য পিরামিড, দেখো একটা ছবি দিয়েছি, সবুজ উদ্ভিদ দিয়েছি, তারপরে দেখেছি প্রথম শ্রেণীর খাদ্যগুলোকে রেখেছি। এখানে দেখো ঘাস ফড়িং আছে, গ্রাস হপার, ইঁদুর আছে, খরগোশ আছে। আর দ্বিতীয় শ্রেণীর খাদ্যকে কি রেখেছি, সাপ রেখেছি, হ্যাঁ, এগুলো সব আছে। আর সর্বোচ্চতে পেঁচা রাখা আছে। মানে একটা খাদ্য শৃঙ্খল অনুযায়ী ট্রপিক লেভেলগুলোকে আমরা সাজিয়েছি। সবার নিচে উৎপাদককে রেখেছি, তারপর প্রথম শ্রেণীর খাদক, এটা আর একটা টপিক লেভেল, তারপর দ্বিতীয় শ্রেণীর খাদক, এটা একটা টপিক লেভেল, এবং সর্বোচ্চ খাদক পেঁচা। তো এখানে যত উপরে যাচ্ছি তখন সংখ্যাটা কমে যাচ্ছে, তো দেখতে অনেকটা পিরামিডের মতো লাগছে, তাই এটাকে খাদ্য পিরামিড বলা হয়। এর ডেফিনেশনটা আমরা একটু জানবো। খাদ্য পিরামিডের এক একটি ধাপই হলো একটি পুষ্টিস্তর বা ট্রপিক লেভেল। খাদ্য শৃঙ্খলে উদ্ভিদ এবং বিভিন্ন পুষ্টি স্তরের প্রাণীদের নিচ থেকে ওপরে ধাপে ধাপে সাজানোর ফলে যে ছবি তৈরি হয় সেই ছবিকে খাদ্য পিরামিড বলে। কি বললাম না, খাদ্য পিরামিডের এক একটি ধাপই হলো একটি পুষ্টিস্তর বা টপিক লেভেল। খাদ্য শৃঙ্খলে উদ্ভিদ এবং বিভিন্ন পুষ্টিস্তর এর প্রাণীদের নিচ থেকে ওপরে ধাপে ধাপে সাজানোর ফলে যে ছবি তৈরি হয় সেই ছবিকেই আমরা বলছি খাদ্য পিরামিড। বোঝা গেল? তো এরপর তোমাদের আর একটা জিনিস জানতে হবে, লিন্ডেম্যানের 10% বা 10% সূত্রটি লেখো। এটা পরীক্ষায় আছে। এটা কি জিনিস না, প্রতিটি টপিক লেভেল, তোমাদের আগের পৃষ্ঠায় টপিক লেভেল বোঝালাম, প্রতিটি টপিক লেভেলে বা পুষ্টি স্তরে গৃহীত শক্তির প্রায় 10%, 10% দেহ গঠনের কাজে লাগে। আর কি হয় না, পরবর্তী টপিক লেভেলে জীবরা গ্রহণ করতে পারে। তারপর এটাকেই বলছে লিন্ডম্যানের 10% বা 10% সূত্র। আমি আরেকবার বলছি, প্রতিটি ট্রপিক লেভেল বা পুষ্টি স্তরে গৃহীত শক্তির প্রায় 10% দেহ গঠনের কাজে লাগে, যা পরবর্তী ট্রপিক লেভেলের জীবেরা গ্রহণ করতে পারে। এটি লিন্ডম্যানের 10% বা 10% সূত্র। আরও পরিষ্কার করে বোঝাতে গেলে তোমাদের বলতে হবে যে 10% সূত্র অনুযায়ী প্রতিটি টপিক লেভেলে গৃহীত শক্তির 10% ওই পুষ্টি স্তরের জীবদের দেহ গঠনে কাজে লাগে, যা পরবর্তী টপিক লেভেলে জীবরা গ্রহণ করতে পারে। তাহলে ভেবে বলো তো, বাকি না 90% শক্তি কোথায় গেল? এটাও তোমাদের মনে প্রশ্ন আসতে পারে। বাকি শক্তির একটা অংশ জীবদের অভ্যন্তরে বিভিন্ন শারীরবৃত্তীয় কাজে খরচ হয়, শক্তির কিছু অংশ জীবের চলন গমনে
ইত্যাদিতে কাজে খরচ হয়ে যায়। হ্যাঁ, এগুলো তো তোমরা জানোই যে যে শক্তিটা আমরা দেহ গঠনে কাজ করছি, এছাড়াও আমাদের চলাহাঁটা করতে, আমরা তো জড় বস্তু নই, আমরা সচল বস্তু, আমাদের চলাফেরা করার জন্য, হ্যাঁ, চলন গমন করার জন্য, হ্যাঁ, আমাদের শারীরবৃত্তীয় কাজের জন্য তো শক্তি লাগে। তাই যে শক্তিটা আমরা পাই তার 90% আমরা নিজের শরীরে খরচ করে 10% আমাদের শরীরে দেহ গঠনে রাখি, সেটাই পরের স্তরে যায়। এটাই হচ্ছে লিন্ডম্যানের 10% বা 10% সূত্র। এরপরে নবীকরণযোগ্য শক্তির উৎস কাকে বলে, উদাহরণ দাও। এটা আমরা জানবো। নবীকরণ, হ্যাঁ, যেসব উৎস থেকে আমরা অনেক দিন ধরে শক্তি পেতে পারি, যেসব শক্তির অফুরান ভাণ্ডার রয়েছে, সেই উৎসগুলিকে নবীকরণযোগ্য শক্তির উৎস বলা হয়। যেমন ধরো বায়ু শক্তি বা সৌরশক্তিকে যখন আমরা কাজে লাগাই, তখন কিন্তু আমরা এটা জানি যে সৌরশক্তি কখনো শেষ হবে না বা বায়ু শক্তি কখনো শেষ হবে না, সমুদ্রের ধারে সবসময় বায়ু প্রবাহ রয়েছে। তো সেইগুলোকে কাজে লাগিয়ে আমরা যদি কোনো শক্তির উৎস হিসাবে সেগুলোকে পেতে পারি, তার উৎসের শেষ হবার কোনো সম্ভাবনা নেই। এইগুলোকেই আমরা বলবো নবীকরণযোগ্য শক্তি। আর অনবীকরণযোগ্য শক্তি উৎস বলতে কি বোঝো, উদাহরণ দাও। এখানে আমরা বলবো যেসব শক্তির উৎস একবার নিঃশেষিত হলে আর তা পূরণ করা সম্ভব নয়, তাদের আমরা অনবীকরণযোগ্য শক্তির উৎস বলবো। যেমন কয়লা, পেট্রোলিয়াম, এগুলো গচ্ছিত সম্পদের মতো। এগুলো পৃথিবীতে আছে, কিন্তু আমরা সেগুলো যদি যথেচ্ছ ব্যবহার করে ফেলি, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই শক্তি আর থাকবে না। পেট্রোলিয়াম এমন একটা শক্তি, তা যদি আমরা যেভাবে আজকে ব্যবহার করছি সারা পৃথিবী জুড়ে, যদি সেই একইভাবে পরিবর্তিত পদ্ধতি যেগুলো বেরিয়ে গেছে, ইলেকট্রিক ব্যাটারি চালিত গাড়ি, এগুলোর যদি ব্যবহার আমরা না বাড়াই, যদি একইভাবে পেট্রোলিয়ামকে ব্যবহার করতে থাকি, আগামী 20 বছরের মধ্যে পৃথিবীতে এক ফোঁটাও পেট্রোল আর অবশিষ্ট থাকবে না। কারণ কি, তাদের এই সম্পদগুলো গচ্ছিত, এগুলো একবার শেষ হয়ে গেলে আর ফিরে পাওয়া যাবে না। কোটি কোটি বছর ধরে এগুলো তৈরি হতে সময় লেগেছিল। তাই আমরা অনবীকরণযোগ্য শক্তির উৎস বলতে বলবো যেসব শক্তির উৎস একবার নিঃশেষিত হলে আর তা পূরণ করা সম্ভব নয়, তাদের অনবীকরণযোগ্য শক্তি উৎস বলবো। উদাহরণ কয়লা ও পেট্রোলিয়াম ইত্যাদি। আজকের পড়া এই পর্যন্তই থাকলো। তোমরা এই যেগুলো আমি পড়ালাম সেগুলো সব তোমরা খাতার মধ্যে লিখবে। খাতার মধ্যে লিখে তোমরা যেটা করবে সেগুলো আমাকে লিখে নিয়ে আমাকে একবার এগুলোকে পোস্ট করে দেখাবে, ঠিক আছে?